আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি মুভি বাংলা নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে কোনো না কোনো আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকি। ঠিক তেমনি আজকেও একজন আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তিনি হলেন মোহাম্মদ শফিকুল ইসলাম লিটন, অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট। দর্শক, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মাদকদ্রব্য আইন সম্পর্কে। পুরো অনুষ্ঠান জুড়ে মোহাম্মদ শফিকুল ইসলাম লিটন স্যার উনি আমাদেরকে এ বিষয়ে মতামত দিবেন এবং কিভাবে কি প্রতিকার এই সম্পর্কে আলোচনা করবেন। পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ রাকিব হাসান। কেমন আছেন? আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আজকে আপনার কাছ থেকে আমাদের প্রথম যে কোশ্চেনটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে মাদকদ্রব্য আইন, এই আইন সম্পর্কে মানে কি বলা আছে, মানে অ্যালকোহল সেবন করলে কিংবা যে মাদকদ্রব্য যেই জিনিস আছে এগুলো যদি আমরা অবৈধভাবে পাচার বা কিংবা ব্যবহার করি, এই সম্পর্কে আইনে কি বলা আছে, এটা যদি আপনি আমাকে ডিটেলস বলতেন। ধন্যবাদ রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 সালে প্রতিষ্ঠিত হয়। পরে 2018 সালে অ্যামেন্ডমেন্ট করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রতিষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ একটা অধিদপ্তর আছে, যাহা ডিজি মহাপরিচালক নিয়ন্ত্রণাধীন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 যে একটা সংস্থা, সেই সংস্থাতে অ্যালকোহল, বিয়ার, তারপর বিভিন্ন ধরনের ইয়াবা, যত ধরনের নিষিদ্ধ মানে উইদাউট লাইসেন্সবিহীন কোনো অবৈধ বা ইলিগেল কোনো দ্রব্য পাওয়া যায়, সেই ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনস্থ অফিসারগণ যে কোনো ব্যক্তিকে সন্দেহজনক অথবা কোনো ইনফরমেশনের মাধ্যমে তাদেরকে আটক করে নিকটস্থ সংশ্লিষ্ট এরিয়ায় জুরিডিকশন এরিয়ার হ্যান্ড ওভার করতে পারে, অথবা র্যাব, সিআইডি, তারপর পুলিশ কর্তৃপক্ষ এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে অ্যারেস্ট করে সংশ্লিষ্ট থানায় হ্যান্ড ওভার করে। তারপর ওইখান থেকে এই মামলাগুলা এফআইআর হয়। প্রথম এফআইআর হওয়ার পরে মামলা সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। আবার আপনার পরবর্তী যে কোশ্চেনটা, এই যে আসামিগুলো যে আপনি বললেন যে অ্যারেস্ট করে তারপরে আদালতে প্রেরণ করে, এখন এই মামলার যে বাদী কি হতে পারে? এই মামলা যে সংবাদদাতা এই মামলা বাদী হতে পারে না। এই মামলা বাদী হয় সরকার, সংশ্লিষ্ট মানে রাষ্ট্র হতে পারে। রাষ্ট্র হতে পারে, জি। কারণ হলো রাষ্ট্র মামলা বাদী হয়। আর মামলাগুলো যে আপনি বলেন যে রাষ্ট্রবাদী হয়, পরবর্তী যে পদক্ষেপগুলো হয়, যেমন দেখা যায় যে আমি একটা ইনফরমেশন জানলাম যে ওখানে যে মাদকের কোনো চোরাকারবারি হচ্ছে বা মাদকের যে জিনিসপত্র এগুলো বিভিন্ন জায়গায় চালান হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ইনফর্ম দেয়। ধরেন আমি ব্যক্তি হিসাবে পুলিশকে দিলাম কিংবা সিআইডিতে দিলাম বা র্যাবকে দিলাম, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে আমি তাকে ইনফরমেশন দিতে দিতে দেখা গেল যে অনেক সময় দেরি হয়ে যায় কিংবা হয়ে যায়, দেখা গেল যে 2 দিন পরে আসামিকে পেল। কিন্তু এই ক্ষেত্রে আমার কোশ্চেন হলো আপনার কাছে যে এই যে মামলাগুলো যে অনেক সময় লেন্দি প্রসেস হয়, দেখা গেল আজকে আমি ইনফরমেশন পেলাম, 4 দিন বা 5 দিন পরে আপনার থানায় বা ইয়াতে হ্যান্ড ওভার করা হলো, সেই ক্ষেত্রে এটা করণীয় কি? মানে যে কেন লেন্দি প্রসেস হচ্ছে, আমার আপনার কাছে কোশ্চেন হলো যে মানে মামলাগুলো দ্রুত কেন হচ্ছে না, যে অনেক সময় লেন্দি প্রসেস, এটা কি কোনো পুলিশের ব্যর্থতা নাকি আমাদের যারা তাদের ব্যর্থতা, প্রশাসনের? আসলে আইন শৃঙ্খলা বাহিনী তো ব্যস্ত থাকে। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটা ডিপার্টমেন্টে ইনফরমেশন পাওয়ার পরে সঠিক ইনফরমেশন ছাড়া কাউকে উইদাউট মাদক ছাড়া তো কাউকে অ্যারেস্ট করা যায় না। দেখা যায় অনেক সময় সন্দেহজনক ভিত্তিতেও কিন্তু অ্যারেস্ট করছে। সন্দেহজনক ভিত্তিতে অ্যারেস্ট করার পর যদি তার তল্লাশি করার পর, সার্চ করার পর যদি কোনো মাদক না পাওয়া যায়, তাকে তো আর অ্যারেস্ট করা যায় না, তাদেরকে তো আর কিছু করার থাকে না। আবার কোনো সংস্থা যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, তারাও কোনো ক্ষেত্রে টিম বের হওয়ার পরে তারা বিভিন্ন ইনফরমেশন পাওয়ার পর সেই স্পটে তারা আবার এটাকে পরিচালনা করে তারা আবার পরিচালনা করার পর তাদেরকে আসামিদেরকে সরজমিনে পেয়ে তাদের গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হ্যান্ড ওভার করে। আবার কোনো ক্ষেত্রে এই সংবাদদাতা দেওয়ার পরও থানা কর্তৃপক্ষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকার পরে দেখা গেছে তার অনেক সময় লেনদেন করে ওইখানে পরিদর্শনে যায়।
আর আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন জানার বিষয় যে মানে মামলাগুলো যে বললেন যে বাদী মানে যে কোনো মামলায় তো পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে হবে, থানায় প্রেরণ করতে হবে। দেখা গেল অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিবি ধরতেছে, র্যাব ধরতেছে, সিআইডি ধরতেছে, তারা কি সরাসরি এটা কি মানে আদালতে প্রেরণ করবে নাকি তাদেরও থানারই সহায়তা নিতে হবে? সবাই সবাই থানায় সহায়তা নিতে হবে। মানে থানার সহায়তা ছাড়া আমি মামলাটা রুজু করতে পারবো না এবং হ্যান্ড ওভার করতে পারবো না। রাজনীতি আর আপনার কাছে আরেকটা কোশ্চেন রয়েছে যে আমাদের যে আরেকটা আছে মাদক অধিদপ্তর, যেটা আমরা যে বলি যে মাদক, ওটাও তো মানে মাদক নিয়ে কাজ করে। জি জি ওই ক্ষেত্রের অপশনটা কি? দেখা যায় যে অনেক সময় মামলার ক্ষেত্রে মাদক দ্রব্য অধিদপ্তর যেটা, তারা অনেক সময় অনেক মামলায় তারা এফআইআর হয়। সেই ক্ষেত্রটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে দেখা গেল যে অনেক ক্ষেত্রে পুলিশ মামলার বাদী হয়, মাদক দ্রব্য অধিদপ্তরের কাজটা কি, আমি সেটা আপনার কাছে জানতে চাচ্ছি। মাদকদ্রব্য অধিদপ্তর কাজটা হলো মাদকদ্রব্য তারা হলো পুরো বাংলাদেশে মাদকটাকে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করে 2018 সালে এই আইন অনুযায়ী তারা নিয়ন্ত্রণ করে। কিন্তু নিয়ন্ত্রণ করার পর তারা কোথায় কি মাদক আছে, কোন জায়গায় ইলিগেল, বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো ইনফরমেশন পাওয়ার পরে সেই সংশ্লিষ্ট থানাতেই তারা হ্যান্ড ওভার করে। ওই আসামিকে তারা গ্রেফতার করার পরে ওই সংশ্লিষ্ট থানায় গ্রেফতার করে হ্যান্ড ওভার করার পর ওই থানায় এফআইআর হয়। আর পরবর্তীতে যখন আসামি অ্যারেস্ট হয় তার পরবর্তী পদক্ষেপটা কি সেটা যদি বলতেন। পরবর্তী পদক্ষেপ থানাতে অ্যারেস্ট হওয়ার পরে এটা সংশ্লিষ্ট আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে মামলাগুলো চলে আসে। তারপর সে আদালতে আসার পর ভিকটিম সে জামিনে প্রার্থনা করেন। জামিন বা শুধু অ্যালকোহল আছে, তারপর ইয়াবা বিভিন্ন মামলা যে ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষমতা সম্পন্ন সেইগুলার ওনার বিচারের দিন থাকে। আর অন্যান্য মামলাগুলো বদলি করে মহানগর দায়রা অথবা জেলা, ডিস্ট্রিক্ট লেভেল হলে উত্তরোত্তর জেলা দায়রা সেই আদালতে প্রেরণ করে। মানে মামলাগুলো তার এখতিয়ার অনুযায়ী মামলাগুলো বিচারের দিন হয়। আর এই ক্ষেত্রে আসামির করণীয় কি? দেখা গেল যে আসামি একজন অ্যারেস্ট হলো, এখন তার তো একটা মৌলিক অধিকার যে সে জামিন পাওয়ার, এটা তো সংবিধানে আছে যে আপনাদের যে একটা মানুষের যে জামিন পাওয়া তার একটা মৌলিক অধিকার। সেই ক্ষেত্রে সে কতটুকু কি করতে পারে যে জামিনের ক্ষেত্রে তার পদক্ষেপটা কি হয়? না, যে প্রত্যেকটা আসামি বাংলাদেশের নাগরিক হিসাবে যে কোনো আসামি সে জামিন পাওয়ার হকদার। সে ম্যাজিস্ট্রেট আদালত হোক, মহানগর হোক বা জেলা দায়রা হোক, সেই হিসাবে সে জামিন প্রার্থনা করতে পারে। কিন্তু কোর্ট কর্তৃপক্ষ কোর্ট ভাববে যে কী অনুযায়ী সে তার জামিন পাওয়ার হকদার কিনা, সেটা আমলযোগ্য, সে জামিন পেতে পারে কিনা। মনে করেন ফর এক্সাম্পল হিসাবে 1000 ইয়াবা ট্যাবলেট হইলে তো সংশ্লিষ্ট আদালত তাকে জামিন দিবে না, মামলা মেরিট অনুযায়ী সে জামিন পাবে। সেই ক্ষেত্রে করণীয় কি? যে আপনি যেটা বললেন যে ইয়াবার পরিমাণটা বেশি 1000, সেই ক্ষেত্রে তার পদক্ষেপটা কি হবে? আপনি বললেন যে সে সংশ্লিষ্ট আদালত যেখানে তাকে চালান মানে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা হলো, কিন্তু তাকে বলছেন যে জামিন দিচ্ছে না, এই ক্ষেত্রে সে পদক্ষেপটা কি নিতে পারে? যে আপনি যেটা বলেন যে পরিমাণটা বেশি, এই ক্ষেত্রে সে কি করতে পারে? পরিণামে সে সংশ্লিষ্ট থানা সে কিছুদিন অপেক্ষা করতে হবে, নির্দিষ্ট একটা টাইমিং পাস করতে হবে, টাইমিং পাস যেটাকে বলে, যে নির্দিষ্ট 30 দিন বা 60 দিন এরকম নির্দিষ্ট ডেটের পরে অথবা হাইকোর্ট থেকে সে জামিন পেতে পারে। মানে এটা কি তার ওই যে যেটাকে বলে যে জেলখানায় থাকার উপরে কি নির্ভর করে তাকে জামিন দিবে? মানে সে কতদিন ভিতরে রইল? কোনো আমরা এই মাদক দ্রব্য কোনো ক্ষেত্রে এটা কাউন্ট করা হয়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ যে কত দেশে জেলে আছে এটাকে একটা কাউন্ট হিসাবে দেখে সংশ্লিষ্ট আদালত। আচ্ছা, এই বিষয়ে আপনার কাছ থেকে আরও কিছু জানবো। দর্শক, তার আগে ছোট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার ফিরে আসছি আপনাদের মাঝে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম লিটন, এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি হচ্ছে মাদকদ্রব্য আইন। তো বিজ্ঞ, আপনার কাছ থেকে এতক্ষণ শুনলাম যে আসামির যে ভিতরে গেলে তার জামিনের বিষয় এবং বিভিন্ন বিষয় সম্পর্কে শুনলাম। এখন আপনার কাছে আমার আরেকটি কোশ্চেন, যে ধরেন আসামির যেটা বললেন যে আপনি যে জামিনের ক্ষেত্রে তাকে ওয়েট করতে হবে এবং তার ভিতরে কতদিন আছে ওই অনুযায়ী তাকে জামিন দেওয়া হবে। আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন হলো, দেখা গেল আসামি অন্যায় করেনি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার অনেক ক্ষেত্রেই তাকে মানে অনেক দিন কাস্টডি খাটতে হয়, কারণ যেহেতু তার নামে মাদক দ্রব্য আইনের মামলা হয়েছে।
কিন্তু এখন আমার কাছে আপনার কোশ্চেন হলো, সেই ক্ষেত্রে সে কিভাবে সে প্রুভ করতে পারবে যে আসলে সে অন্যায়টা করেনি? দেখা গেল সন্দেহজনকভাবে আপনাকে প্রথমে যে কোশ্চেনটা করলাম, যে সন্দেহজনকভাবে অনেক সময় আসামি গ্রেপ্তার হয়, সে দেখা গেল যে মাদকের মামলা বা তাকে আসামি করা হলো, সেক্ষেত্রে সে এটা কিভাবে প্রুভ করতে পারবে যে আসলে সে অন্যায়টা করেনি? তার এটা করণীয়টা কি আসামির? ধন্যবাদ আপনাকে। আসলে কাস্টডিটা কাউন্ট করার পরে সাক্ষী প্রমাণের মাধ্যমে যে সাক্ষী যে মামলাটা হওয়ার পরে যে উইটনেস আছে যে সাক্ষীর মাধ্যমে সে প্রমাণ করতে হবে আসলে সে নির্দোষ। আমি তো সাক্ষী প্রমাণে ছাড়া তো আমি তার আগে তো আমি প্রমাণ করতে পারছি না। মামলাটা কি আমার কি তখন চলমান থাকবে নাকি মামলাটা শেষ হয়ে যাবে? সেটা আপনার কাছে জানতে না, চাচ্ছি। মামলাটা চলমান থাকবে। মানে আমি যতদিন সাক্ষী প্রমাণ না আনতে পারবো ততদিন আমার মামলা, চলমান থাকবে, মানে আমাকে ট্রায়াল ফেস করতে হবে। ফেস করতে হবে ডেফিনেটলি জি, মানে এখন আমি আপনার কাছে আরেকটা কোশ্চেন, দেখা গেল তার মামলাটা, সে জামিনে বের হলো, কিন্তু মামলাটা তার পরবর্তী পদক্ষেপগুলো কি জামিনে বের হওয়ার পর? জামিনে বের হওয়ার পর প্রথমে সে ট্রায়াল ফেস করতে হবে, মানে মামলা ট্রায়াল ফেস করতে হবে। তারপর যে যে আয়ু মামলার আয়ু বা সংশ্লিষ্ট মামলার সাথে যারা সাক্ষী ছিল তারা সাক্ষী দিবে, সাক্ষী প্রমাণের মাধ্যমে সে মামলা থেকে মুক্তি পেতে পারে। মানে এটা কি তাকে ওই যে একটা ডেট নির্ধারণ করা হবে? ডেট নির্ধারণ করা হবে, যে মানে সে ডেটে এসে সে হাজিরা দিতে হবে আদালতে? রাজিরা দিতে হবে, আমার ট্রায়াল ফেস করতে হবে। আর আরেকটা কথা আপনার কাছে আমার জানার বিষয়, যে সাক্ষী বললেন, সাক্ষী প্রমাণের ভিত্তিতে যে মামলা সে খালাস পাবে কিংবা সাজা পাবে ওটার উপরে ভিত্তি করেই, কিন্তু আমার কথা হলো এই সাক্ষীগুলো কতদিনের মধ্যে হাজির করার নিয়ম আছে আদালতে? আসলে তো বাংলাদেশের এই, বিচার প্রক্রিয়াটা একটু জটিল। সাক্ষী তো প্রমাণ আছে 90 দিনের ভিতরে মামলাগুলো সংশ্লিষ্ট মামলা যেগুলো শেষ করার ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়ালি 90 দিনে শেষ করতে পারে না, তাই না? কারণ হলো এটা আমাদের আইনে আছে। আইনে আছে 90 দিনের ভিতরে মামলাগুলো শেষ করার জন্য। হ্যাঁ, আর এই 90 দিনের ভিতরে আমরা আসলে কোনো মামলায় নিষ্পত্তি হয় না। এখন দেখা গেল যে অনেক সময় সাক্ষী পাওয়া যাচ্ছে না, সাক্ষী আসতেছে না, সেক্ষেত্রে করণীয় কি আসামি? সাক্ষীর বিরুদ্ধে সাক্ষীর আবার সমন ইস্যু করা হয়, কোর্ট কর্তৃপক্ষ আবার ওই সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন ইস্যু করে। দেখা গেল সাক্ষীদেরকে পাওয়া গেল না, কিন্তু আপনি যেটা বলেন যে সমন ইস্যু করা হলো, সেক্ষেত্রে সাক্ষীগুলো ধরেন কোনো কারণে আসলো না এবং তাদেরকে পাওয়াই যাচ্ছে না, সেক্ষেত্রে কি আসামি কি এই ক্ষেত্রে কোনো প্রতিকার পাবে? হ্যাঁ, নিশ্চয়ই ডেফিনেটলি প্রতিকার পাবে। পরপর সমন ইস্যু করার পরে যদি সাক্ষী না পাওয়া যায় তাহলে মামলা এদের সাথে তাকে অব্যাহতি দেওয়া হবে, মানে মামলা থেকে পুরাটা সে খালাস, মানে অব্যাহতি পাবে। সাক্ষী প্রমাণ ছাড়া তো কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না। আর আরেকটা কোশ্চেন আপনার কাছে ছিল যে মানে যে এই যে আসামি যে বলেন যে সাক্ষী প্রমাণ আসতেছে না, সেক্ষেত্রে সে অব্যাহতি পাবে, দেখা গেল সাক্ষীও আসলো এবং যেটা বললেন যে মানে তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ এটা সে প্রমাণ করতে পারলো না সাক্ষী, সেই ক্ষেত্রে কি সাক্ষীদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশনে যাওয়া যাবে? যে তাকে যে সন্দেহজনকভাবে ধরছে, এতদিন সে একটা মামলা সে ফেস করলো এবং সে ভিতরেও জেল খাটলো, সেই ক্ষেত্রে কি সে সাক্ষী কিংবা যে মামলার যে বাদী রাষ্ট্র তাদের বিরুদ্ধে কি সে কোনো অ্যাকশনে যেতে পারবে? সেক্ষেত্রে আইনের ওইরকম কোনো বিধান এই সাক্ষীদের বিরুদ্ধে কোনো বিধান নাই, মানে যে মিথ্যা সাক্ষ্য যে দিল। মিথ্যাকে কোনো বিধান নাই, সে প্রমাণ করতে পারবেন না। আর আরেকটা কথা আপনার কাছে আমার জানা বিষয় ছিল যে মাদকদ্রব্য আইনের সাক্ষী কারা হতে পারে? মাদকদ্রব্য আইনা হতে পারে, 1 নম্বর সাক্ষী হতে পারে, আইও হইতে পারেন, মানে যে মামলাটা তদন্ত করবে। তদন্ত করবে সে। তারপর তার লোকাল যে এলাকাতে সে আসামিকে ধরা হয়েছে বা ভিকটিমকে অ্যারেস্ট হয়েছে তার আশেপাশে কাউকে সাক্ষী করে থাকলে সে আয়ু যদি পরে সে সংশ্লিষ্ট ব্যক্তি সাক্ষী হইতে পারবে। আর আমার আপনার কাছে আরেকটা কোশ্চেন ছিল যে মানে যে আসামি যে তার নামে যদি আনিত অভিযোগ, যেটা আমি যে ফার্স্টে বললাম আপনাকে প্রমাণ হলো না, সেক্ষেত্রে তো সে খালাস পেল। এখন যদি দেখা গেল যে তার নামে আনিত অভিযোগ পুরোপুরি সত্য, সেক্ষেত্রে তার কি মানে সাজা হতে পারে? আসলে এগুলো তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে যে বলা আছে যে যে আপনার ইয়াবা, তারপর বিয়ার, যেগুলো হলো নিষিদ্ধ, যেগুলো সরকার পারমিট করে না, উইদাউট লাইসেন্সবিহীন, যেগুলা আমাদের দেশের যুব সমাজকে নষ্ট করে ফেলে, সে যে জিনিসগুলো যে প্রমাণ হয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মানে ওটা হলো ওদের মাদকের পরিমাণ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী, মানে যে যেরকম পরিমাণ মাদক সে পেয়েছে তার কাছে ওই অনুযায়ী তাকে সাজা দেওয়া হবে। সাজা দেওয়া হবে। আর এই মামলাগুলো মানে যেটা আপনি বললেন যে 90 দিনের মধ্যে যে শেষ করার নিয়ম, দেখা গেল যে অনেক বছর অনেক সময় হয়ে যায়, এমনিতে যদি মামলাটা সে কত বছরের মধ্যে শেষ করতে পারে একটা, যদি ম্যাজিস্ট্রেট বা জাজ যদি চায়? না, যদি সাক্ষী আসলে তো মামলা খুব দ্রুত গতিতে শেষ করা যায়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এত মামলার জট যে সাক্ষীগুলো আনতে অনেক দিন লেগে যায়, অনেক বছর লেগে যায়, সেই কারণে মামলাগুলা দেরি হয়ে যায়।
আর আমার কাছে আপনার আরেকটা বিষয় জানার ছিল যে মানে আসামির ধরেন সাজা হয়ে গেল, যেটা যে আপনি বললেন যে তার নামে অভিযোগ পুরোপুরি সত্য, সেক্ষেত্রে আসামি প্রমাণ করতে পারলো না যে সাক্ষীর ভিত্তিতে যে সে যে নির্দোষ, সেক্ষেত্রে তার সাজা হয়ে গেলে তার করণীয় কি? তখন সে কি করতে পারবে? না, সে উচ্চতর আদালতে 53 ধারা অনুযায়ী উচ্চতর আদালত সে আপিল করতে পারবে। 30 কর্মদিবসের ভিতরে জাবেদা নকল সে কালেকশন করে সে উচ্চ আদালতে 53 ধারা অনুযায়ী সে আপিল করতে পারে। আর আপিলে কি ফলাফল হতে পারে? আপিলে যদি সে প্রমাণ করতে পারে সে নির্দোষ, তাহলে তাই সে খালাস। আর যদি আপিলে সে প্রমাণ করতেন, ভিকটিম যদি প্রমাণ করতে না পারে, তাহলে সে শাস্তি বহাল থাকবে। মানে যে সাজা দিয়েছে ওই সাজা নেই, নিম্ন আদালতে যে শাস্তি দিয়েছে সেটাই বহাল থাকবে। মানে এরপরে আর তার কোনো মানে করণীয় আর কিছু থাকে না। থাকে না। সেটাই তো। বিজ্ঞ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, মুভি বাংলা টিভিকে ধন্যবাদ। তো দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তীতে নতুন কোনো আইনজীবীকে নিয়ে আপনাদের মাঝে হাজির হব একই সময়ে একই দিনে। তো সবাই ভালো থাকবেন এবং মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।